রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? মিষ্টু সংসার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে সময় ওই 7টার মতো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে। এই যে দেখো, প্রথমে আমি কিন্তু এখানে গরম জল বসিয়ে তার মধ্যে সোয়াবিন দিয়ে এখন জলটাকে ফুটাবো কিছুক্ষণ। তারপরে এই দিকটাতে আমি কিন্তু আগেই জল গরম করে খেজুর দুটো ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো, ঘর থেকে বানিয়ে এনেছিলাম কিন্তু বালিতে বালি খোলাতে ভাজা চিড়ে। এটাই আর কি বেটাকে খাওয়াবো। তো সেটাই কিন্তু আমার মাকে বলেছিলাম, মা সেটাকে বানিয়ে দিয়েছিল। আর এখন দেখো নিয়ে এসছি। আর এই পুরো থাকটা তো বেটার খাবার রাখতেই পুরো ভরে গেছে। ও তো খায় কম, কিন্তু আমি গুছি গুছি রাখি বেশি। তো যাই হোক, ওই দিকটাতে আমি কিন্তু আগে রান্না বান্না বসিয়েছিলাম। তো এখন রান্না বান্না হয়ে গেছে। আর এখন দেখো, তোমাদের সাথে অনেকটা সময় পরে কিন্তু দেখা হচ্ছে, প্রায় ওই 10টা-11টার মতো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে হেয়ার অয়েল একটা ঘরেতেই বানাই। আর সকালে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, তাই এখন আর রান্নাবান্নার কোনো ঝামেলা থাকে না। আগেও হতো যখন ভাই ডিউটি যেত। আর এখন ভাই আবার ডিউটি শুরু হয়ে গেছে, তাই ভাই প্রত্যেক দিন সকালে 9টার সময় বেরিয়ে যায়। তার আগে আমাদের পুরো রান্নাবান্না কমপ্লিট করে নিতে হয়। তো দুজন মিলে কিন্তু রান্নাবান্না করে এখন আমি স্নান টান করে এখন আবারও রান্না করে চলে এসেছি। কারণ একটা হোম রেমেডি তেল বানাবো, যেটা চুল পড়া কমাবে। তো সেটাই এই যে দেখো বানাচ্ছি। আর কি কি দেবো এর সাথে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে বানাবো সেটাও দেখো তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে বাজার গিয়েছিলাম, ওইখান থেকে বেশ অনেক কিছু জিনিস কিনে এনেছি, যেগুলো এখানে খুব সহজেই কিন্তু পাওয়া যায়। প্রথমত কারি পাতা, তারপর নিম পাতা। এমনকি জানো তো, এখানে নিম পাতাটাওকে আমাদেরকে কিনে আনতে হচ্ছে। আর গরমের সময় জানোই তো নিম পাতা ভাজা খেতে কত ভালো লাগে। কিন্তু এখানে সেই নিম পাতা আমাদের ওইখানে তো ফেলাছড়া হয়, কিন্তু এইখানে এটাকে টাকা দিয়ে কিনে খেতে হয়। তো যাই হোক, এই দিকটাতে আমার যেহেতু এখন লাগবে তেল বানানোর জন্য, তো সেই জন্য আমি কিন্তু কিনে এনেছি। প্রথমে দেখো, নিম পাতা আর কারি পাতা দুটো কিন্তু আলাদা করে আর কি রেখেছি, কিন্তু দুটোর পাতা এমনই এক, বোঝাই যাচ্ছে না কোনটা কারি পাতা আর কোনটা নিম পাতা। আর যেহেতু কালকে এনেছি, কালকে একদম পুরো ফ্রেশ ছিল। আর যেহেতু 24 ঘন্টার উপরে হয়ে গেছে, তাই একটু পাতাগুলো আর কি কীরকমই হয়ে গেছে, মরা মরা হয়ে গেছে, শুকিয়ে গেছে। ভাবছিলাম হয়তো আরও 2 দিন পর করব, কারণ অনেক দিন ধরে ভাবছি তেলটা বানাবো, কিন্তু আর সময়ই হয়ে উঠছে না। আর কালকে যেহেতু বাজার গিয়েছিলাম আর সব জিনিসগুলো নিয়ে এসেছি, আর এরপরও না বানালে পাতাগুলোর অবস্থা আরও কিন্তু খারাপ হয়ে যেত। তো এখন যেটা হচ্ছে সেটা কিন্তু বেশ ভালোর দিকে আছে, অতটা আর কি খারাপ হয়নি। তাই ভাবলাম যে চলো আজকেই বানিয়ে নেওয়া যাক। তো দুটো পাতা আমি অলরেডি কেটে নিয়েছি। আর এর মধ্যে দুবো আমি এখন আমলকি। আর আমলকিগুলোর বীজগুলো আমি দেখো ছাড়িয়ে নিচ্ছি। আর এত শক্ত বীজগুলো তো কাটাই যাচ্ছিল না, কোনো রকমে আমি আর কি আমলকির শাঁসটাকে নিয়েছি। আর এইদিকে দেখো, এখন আমি কড়াইটা গরম করে তার মধ্যে নারকোল তেল দিয়ে দিচ্ছি। প্যারাশুটের যে নারকোল তেল সেটাই দিচ্ছি। সেটা আমি কিন্তু ঘরকে নিয়ে গিয়েছিলাম 1 লিটার। তো কি হয়েছে জানো তো, হঠাৎ করে কেন জানি না ওই বোতলটা একটা পিপ ছিল, তো পিপটা দেখছি ফেটে গেছে। তো ফেটে যাওয়ার কারণে পিপটা আর আনিনি। এরকমই একটা সর্ষের তেলের বোতল ছিল, সেটাতেই ঢেলে নিয়েছি। আর ভাবছিলাম যে সবটা বানাবো কি বানাবো না। তো ভাবলাম যে না, অতটা বানিয়ে রাখার মতো জায়গা আমার কাছে নেই, কারণ এই তেলটা বানিয়ে রাখার পরে কাঁচের বোতলে রাখতে হবে। আর আমার কাছে একটা ছোট্ট কাঁচের বোতল আছে, 1 লিটার তেল রাখার জন্য নাই। তো সেই কারণে ভাবলাম যে চলো এখন 500 বানানো যাক, আর 500 কিন্তু পরে বানাবো। আর এদিকটাতে দেখো, আমি সমস্ত রকমের জিনিস কিন্তু কেটে নিয়েছি, যেটা যেটা আমার লাগবে। পেঁয়াজ, আদা, তারপর কারি পাতা, নিম পাতা। আর এদিকে দেখো রয়েছে মেথি আর কালো জিরা। এগুলোই মেন। এর সাথে আরও কিছু অ্যাড করা যায়, যেমন জবা ফুল, জবা পাতা। তো আমার হাতের কাছে জবা ফুল, জবা পাতা ছিল না। আর এর মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করি, সেটা তেজপাতা। এই যে দেখো, তেজপাতা আমি আগেই দিয়ে দিচ্ছি। তো ওইটা কিন্তু আমি নিতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, তেজপাতা দেওয়ার পরে আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা কিন্তু লাস্টে। সেটা দুব্বো ঘাস। সেটা এই যে তেলটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু আনতে যাব বাইরে। যেহেতু বাইরে আনতে যেতে হবে, আর আমি যখন এগুলো কাটাকুটি করেছিলাম তখন আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তারপর মাথাতে এলো, তারপর আমি কিন্তু যাব। তো এইদিকে দেখো, আমি তেলটা দিয়ে দেওয়ার পরে যেই পেঁয়াজ দিয়েছি না, মাংসর ঝোল ফোটানোর সময় যেরকম পেঁয়াজ দিলে ভাজা ভাজা হয়, সেরকমই কিন্তু আর পাতাগুলো দেওয়ার পরে আর যে কি হবে সেটাই চিন্তা। তো যাই হোক, এইদিকে দেখো পেঁয়াজগুলো বেশ কিন্তু ভাজা ভাজা হচ্ছে। এগুলো বেশ লো ফ্লেমেতে অনেকক্ষণ ধরে ভাজতে হবে, একদম পুরো আধা ঘন্টা 45 মিনিট ধরে তেলটাকে ভালো করে ফুটাতে হবে। আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা যখনই ওই সোনালি বর্ণের হয়ে যাবে, তখনই কিন্তু তেলটা হয়ে যাবে। যাই হোক, তেলটাকে বসিয়ে দিয়ে
তারপর আমি বাকির যে কাজকর্ম ছিল ওই ছেলেকে স্নান করানো তারপর খাওয়ানো ওগুলো কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছিলাম। আর তেলটা হচ্ছে কম আঁচেতে হচ্ছিল, কারণ বেশি যদি আঁচে দিই তাহলে কিন্তু তেলটা পুড়ে যাবে বা তেলের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু পুড়ে যাবে। আর এখন আমাদের খাবার সময় হয়ে গেছে আর আমার তেলটাও কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেছে। তো ওইটাকে এখন কড়াইতেই আছে, যখন আর কি সব জিনিসগুলো ছেঁকে নিয়ে তারপর কিন্তু এই কাচের বোতলে পুরে কিন্তু রেখে দেবো। আর এদিকে দেখো ভাত খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো আজকে যেহেতু নিরামিষ ছিল তো সেই কারণে সোয়াবিনের তরকারি হয়েছিল আর হয়েছিল কিন্তু আলু পোস্ত। আর এদিকটাতে বিকালবেলা আমি চলে এসেছি ছেলেকে একটু ফ্রেশ করানোর জন্য। ওকে এই মাত্র হচ্ছে দুধ খাওয়ালাম। আর দুধ খাওয়ানোর পরে দেখলাম যে ওর মুখটা আর কি একটু নোংরা হয়ে গেছে। আর দুধ খেতে খেতে ও অনেকটাই দুধ আর কি মুখেতেও লাগায় আর হচ্ছে জামাতেও ফেলে। আর এমনিতে বিকালবেলা ওর জামাটা আর কি চেঞ্জ করে দিই। তো সেই কারণে এই যে দেখো জামাটাকে চেঞ্জ করে দিচ্ছি। আর আমি যেটাই করে আর কি মুখটা মুছালাম সেটা ও নিয়ে নিয়েছে। আর আমি ওকে বলছি বাবা দাও আমার মুখটা মুছিয়ে দাও এরকম করে। তো ও কিন্তু আবার ওই জায়গাটাতে রেখে দিল। ও কিন্তু এখন অনেকটা জিনিস বুঝতে পারে। ওকে যদি কিছু বলি ও কিন্তু খুব ভালো বুঝতে পারে। আর ওকে এখন সব কিছু বললেও এখন সব কিছু করতে পারে। মানে এখনও মনে হচ্ছে যে সত্যিই আমার ছেলেটা ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাচ্ছে। আর সেই ছোট্টটি নয়, এখন অনেক কিছু ও বুঝতে পারে। ওকে যদি আমি বকি তো ও কিন্তু কান্না করতে শুরু করে। আবার ওর সাথে যখন আমি খেলা করি তখন আবার ও হাসে। মানে ও বোঝে কখন কাঁদতে হবে আর কখন হাসতে হবে। আর জানো তো ওর জন্য আমি ঠিকঠাকভাবে ঘর দুয়ারও কিন্তু গুছিয়ে রাখতে পারি না। আমি যখনই একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তখনই ও কিন্তু আলোমেলো করে দেয়। তো এই যে দেখো ওর এই ঝুড়িটাতে সমস্ত রকমের আমি ওর জিনিস রাখি টুকটাক হচ্ছে ওই হচ্ছে ওর ক্রিম তারপর পাউডার তারপর টিস্যু এগুলো সব কিছুই রাখি। কিন্তু ও যখনই এটা হাতে পায় তখনই ও কিন্তু ধরে ধরে উল্টি দেয়। এবার ছোট ছোট জিনিসও ওর মধ্যে থাকে, নেল কাটার আরে অনেক কিছু থাকে। তো সেগুলো আবার হচ্ছে আমাকে তুলে রাখতে হয়। আর ওইদিকে তো ড্রেসিং টেবিলের অবস্থাটা তো তোমাদেরকে দেখালামই না। ওটা প্রত্যেক দিন আমি বাগাই আর ওইটা প্রত্যেক দিনও আর কি এলোমেলো করে দেয়। আমি যখন যে জিনিসটা বাগাই জানো তো সেই জিনিসটাই ও কিন্তু এলোমেলো করে দেয়। এটাই মা বলে যে বাচ্চা ছেলেদের এটাই প্রধান কাজ, তুই যে জিনিসটা বাগিয়ে রাখবি সেই জিনিসটা ও বেশি আর কি এলোমেলো করবে। আর সবথেকে বড় কথা ওকে যে জিনিসটা মানা করা হবে যে বেটু তুমি এটা করো না, ও কিন্তু আবার ওইখানকে যাবে। এখন তো ওর প্রচুর নেশা হয়েছে, আর কি বাথরুমকে চলে যায়, খালি হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে বাথরুমকে চলে যায়। আর সেকেন্ড ও হচ্ছে এই ড্রেসিং টেবিলে যত জিনিসপত্র আছে সবগুলোকে টেনে টেনে হচ্ছে নিচে নামায়। তো যাই হোক আমি এক একবার কিন্তু রেগেও যাই, আবার এক একবার মনে হয় যে আর তো একটা বছর পরে আর এগুলো করবে না, হয়তো অন্য কিছু বদমাশি করবে, এগুলো তো আর করবে না। তো চলো একটা বছর কষ্ট করে নিই, পরের বছর আর এই দিনগুলো হাজার চাইলেও কিন্তু ফেরত পাবো না। কারণ পরের বছর বেটু অনেকটাই বড় হয়ে যাবে আর হচ্ছে এই ছোট ছোট দুষ্টুমিগুলো ও কিন্তু আর করবে না, তখন অনেক বড় বড় দুষ্টুমি করবে। তো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু রেডি শেডি করে দিয়েছি। আর বেটুর প্যান্টটা আমি আগেই চেঞ্জ করে দিয়েছিলাম, যেহেতু এখন ক্যামেরা অন রয়েছে তো ক্যামেরার সামনে তো আর মানে প্যান্ট চেঞ্জ করা যায় না। তো ওই জন্য আমি কিন্তু আগেই চেঞ্জ করে দিয়েছিলাম। আর উপরে যে মানে জামাটা পরেছিল সেটার বদলে একটা কিন্তু এরকম গেঞ্জি পরিয়ে দিয়েছি। আর এখন সুন্দর করে ওর কিন্তু মাথাটা আমি ছাড়িয়ে দিচ্ছি। আর ঘরে যাওয়ার পরে ও তো দেখো চুলটা কেটে দেওয়ার পর এখনও কিন্তু চুলটা সেমন একটা বেরোয়নি। আর এদিকে আজকে রাত্রেবেলা আমি যাচ্ছি কিন্তু আজকে জল আনতে। প্রত্যেকবার ভাই যায় কিন্তু আজকে আমি যাচ্ছি, তারও একটা কারণ আছে। কারণ ওরা গিয়েছিল প্রথমবারে একবার আর দ্বিতীয়বারে আমি যাচ্ছি। আর একটু আগেই না আজকে হচ্ছে জল ঝড় প্রচণ্ড পরিমাণে হয়েছে। আর জল ঝড় হওয়ার কারণে মানে পার্কে যেখানে জল আনতে যায় সেখানে এত আম পড়ে রয়েছে, মানে তলা বিছানো আম পড়ে রয়েছে। তো ওরা না থাকতে পেরে আমাকে ফোন করেছিল, ফোন করার পর বলল যে তুই আসবি আম কুড়োতে। তো আমি ভাবছিলাম যে চলো যাওয়া যাক, ঘরে তো আমি এমনিতেই বসে রয়েছি, তো চলো যাওয়া যাক আর কটা আম কুড়িয়েও আনবো। তো এই যে দেখো এখান থেকেই শুরু, আর এখানে প্রত্যেকটা গাছ কিন্তু আম গাছ আর একদম তলা বিছিয়ে আম পড়ে রয়েছে। আর ওরা আর কি জল একবার তো নিয়ে গেছে, আর যখন নিয়ে গেছে তখন বেশ অনেক কটি আম কিন্তু কুড়িয়ে রেখে গেছে। আর এইখানটা তো বলছে এত আম পড়ে রয়েছে আর এখনো অবধি দেখো পড়ে রয়েছে। কারণ এখানে কেউ হয়তো আম ভক্ত নয়, কেউ আম পড়ে থাকলেও কিন্তু কুড়ায় না। আমাদের গ্রামের মতো নয় যে ঝড় দিলেই হচ্ছে সবাই আম গাছের তলাতে দাঁড়িয়ে থাকবে। আমি ছোটোবেলাতে কত এরকম করেছি, কিন্তু ওই সব দিনগুলো সত্যি আর এখন ফেরত পাওয়া যায় না। আর এখন কোনো বাচ্চা ঝড় দিলে আর ঘর থেকে বেরোয় না, কিন্তু আর আমরা সে মায়ের বকুনি চিল্লানি খেয়েও কিন্তু একটু যদি গাছের পাতাগুলো দোলেছে তো আমরা কিন্তু আমতলাতে হাজির হয়ে যেতাম যে এই বুঝি একটা আম পড়লো আর আমি হয়তো কুড়াবো। আর এদিকে দেখো ভাই মানে একাই এত
এতগুলো আম কিন্তু কুড়িয়ে রেখে গেছে। আর আমি একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, ও বলেই ছিল যে একটা ব্যাগ নিয়ে আসবি কারণ অনেক আম পড়ে রয়েছে, একদম পুরো তলা বিছানো। আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো একদম পুরো তলা বিছানো, এই যে দেখো একসাথে। আর সব আমগুলো হচ্ছে উপর থেকে পড়েছে, তো তাই প্রত্যেকটা আম কিন্তু ফেটে গেছে। আমি দেখো প্রত্যেকটা আম তুলছি আর দেখছি এরকম ফেটে গেছে। আর এগুলো কাল বাদ মানে কালকেই হচ্ছে এমন আর কি পচা গলা হয়ে যাবে, ওই জন্য একবারে যেগুলো ফেটে গেছে সেগুলো আর কুড়াচ্ছি না, যেগুলো একটুখানি ভালো রয়েছে সেগুলোই কিন্তু দেখে দেখে কুড়াচ্ছি। আর এর মধ্যে অনেকগুলো কিন্তু ছোট ছোটও আছে, আর ছোট ছোটগুলো নিয়েই বা কী করবো বলো। আর বড়গুলো নিয়েও কিন্তু বেশি কিছু করা যাবে না, কারণ হচ্ছে এখানকার আম একটাও তুমি খেতে পারবে না, এত পরিমাণে টক। আর প্রধান কারণ এখানে কেউ আম কুড়ায় না, এটাই তার প্রধান কারণ। কারণ তোমার 750 আমেতে মনে হয় 2 কেজি গুড় লাগবে, এতটাই টক। আমি তো মানে এটা নিয়ে যাওয়ার পরের মানে সঙ্গে সঙ্গে আমি একটা কেটে দেখেছিলাম, এত টক মানে তুমি ধারণাই করতে পারবে না, এত টক। এই জন্যই কিন্তু এখান থেকে কেউ বেশি আম নিয়ে যায় না, আমরাই নিয়ে যাচ্ছি। এ ভাই ভাই ও দেখতে আম ওখানে রে একে পেছনে রেখে পেছনে এলেদি একে পেছনে গিয়ে দিকে যেতে বলে দিকে এই যে দিকে আছে না এদিকে যেতে বলে। তো দেখতেই পেলে কোয়ার্টারে এসে এই যে দেখো আম কুড়ুনি হয়ে গেছি, আমি আর দেওর দুজন মিলে কিন্তু আম কুড়াচ্ছি। আর ব্যাগটা প্রায় ভর্তি হয়ে গেছে। তো প্রথমে ভাবলাম যে এত নিয়েই বা কী করব, তো ভাবলাম ফেলে দিয়েই বা কী করতে যাব। তো চলো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানে আসি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।